Early to bed, early to rise, make a man healthy and wise. তো এই প্রবাদ বাক্যের কারণেই আজকে সকাল সকাল একটু লাইভে আসলাম আর কি। অবশ্য আর্লি টু বেডই তো হয় নাই, মানে ঘুমাই তো নাই রাত্রে, তো আর্লি টু রাইজ কী হইব। তারপরে সকাল সকাল যেহেতু এই জন্য প্রবাদটা শেয়ার করলাম আর কি। তো আজকে সকাল সকাল আসার আরও একটা কারণ হইল আমাদের এমডি সাহেব, আমাদের ডেস্টিনিতে দেখুন নয়া এমডি আইছে। ডেস্টিনি গ্রুপের আগে আমরা এমডি হিসেবে জানতাম রফিকুল আমিন রে, তো এখন আমাদের ডেস্টিনির নতুন এমডি সাহেব পাইছি আমরা, শৈশাব ইঞ্জিন শহীদ এখন কিন্তু এমডি হয়ে গেছে, এটা তো আপনারা দেখতেছেন রিসেন্টলি। তো সেই শৈশাব রে আজকে আমরা নাস্তা খেলামও আর কি। তো নাস্তা খিলাইতে গেলে সকাল সকালই তো নাস্তা খিলাইতে হয় নাকি, তো যার কারণে এই আজকে একটু সকাল সকাল লাইভে আসা আর কি, যেহেতু নাস্তা খেলানোর একটা বিষয় আছে। তো আজকের নাস্তার যে মেনু, সেই মেনুটাও মাশাল্লাহ ভালোই, এই মোটা মোটা সাইজের বেশ কিছু বাম্বু আর কি, খুবই সুস্বাদু বাম্বু। আশা করি শৈশবে খুবই মজা পাইব। তো শৈশব বাম্বু আসতেছে, আপনি রেডি হন। অ্যাকচুয়ালি মানে যারা বেকুব এদেরকে বেশি কথা বলার সুযোগ দিতে হয়। কারণ কি, বেকুবরে আপনি যত বেশি কথা বলার সুযোগ দিবেন, ওই বেকুব তত বেশি ভুল করব, আর যত বেশি ভুল করব তত বেশি আপনি ওই বেকুবরে চাইপা ধরতে পারবেন। তো এই যে শহীদ, এত একটা বেকুব, তো এই বেকুবরে এই জন্য বেশি বেশি কথা বলার সুযোগ দিতে হবে। সে বেশি কথা বলুক আর বেশি ভুল করুক, আর আমরাও যেন তারা চাইপা ধরতে পারি। তো সর্বশেষ যে লাইভটা সে করছে, সেই লাইভটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। বেকুব তো কথা বলে নিজের কথাতে নিজে ধরা খায় বেকুবে, তো আজকে আমরা এগুলো নিয়ে কিছু আলোচনা করব। তবে তার আগে আমরা জনাব আশরাফুল আমিন, যিনি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছেন ডেস্টিনির সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে, আমরা ওনাকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ এই জন্য যে জনাব আশরাফুল আমিন যেই বাউন্সগুলো দিতেছেন, এই বাউন্সগুলো কিন্তু সরাসরি একদম মানে আমাদের শৈশবের বিচি বরাবর বিচি বরাবর যায় কিন্তু লাগতেছে। মানে ওই সর্বশেষ লাইভে, গত যে লাইভ করছে শৈশব, ওইটাতে সে বলছে সে নাকি খুব মর্মাহত। আসলে কথাটা মর্মাহত না, এটা মনে হয় বিসিতে আহত হইলে ভালো হইতো আর কি। কারণ আশরাফুল আমিনের যেই বাউন্সারগুলো, এগুলো তো আসলে শৈশবের মর্মে আহত করতেছে না, এটা তো শৈশবের বিচিতে আঘাত করতেছে। তো গতকাল এবং গত পরশু এই 2 দিনের ফেসবুকের অ্যাক্টিভিটিসে দেখবেন শৈশব এবং তার দালাল গোষ্ঠী এখন হেভি চিকুর পাইতেছে, মানে বিচিতে টোকা পড়ছে, তো এখন খুব চিল্লাইতেছে, ব্যথায় চিল্লাইতেছে, কাতরাইতেছে আর কি। তো এই জন্য জনাব আশরাফুল আমিন, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে অনুরোধ করছি যে আপনি এই বাউন্স অব্যাহত রাখেন, আপনি টানা বাউন্স দিতে থাকেন, এবং প্রয়োজনে বাউন্স দিতে দিতে আমাদের শৈশবের বিচি বুচি ফাটাই পেলেন, সমস্যা নাই। ওই বিচারপতি যে কালামানিক ছিল, কালামানিকের বিচি বুচি যেমনি ফাটাই দিয়া কলা পাতায় শোয়াই দিছে না, তো সমস্যা নেই, আপনি এভাবে বাউন্সার দিতে দিতে শৈশবের বিচি বুচি ফাটাইয়া মাতাবের সামনে শোয়াই দেন, সমস্যা নাই, আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনার বাউন্স, জনাব আশরাফুল আমিন, আপনি যে বাউন্সগুলো দিচ্ছেন এগুলো আমরা খুব উপভোগ করছি, আর মাঝখান থেকে আমরা 2-4টা সিঙ্গেল রান বা 2-4টা স্লোয়ার মার দিতেছি আর কি। যাই হোক, বিষয়টা কীরকম হয়েছে, যে স্বর্ণকার কি করে, ধরেন ছোট্ট একটা হাতুড়ি দেয় কুট 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 করে কুডুর কাডুর করে, আর কামার কি করে, কামার ধরেন বিশাল এক হাতুড়ি নিয়ে ধুম করে দেয় গদাম,
তো এই ইঞ্জিন শহীদ এই গত 8-10 বছরে এই কুডুর কাটুর করে আসলে যা করছে, ওই স্বর্ণকারের কুডুর কাটুরের মতো করে যা করছে, এই আশরাফুল আমিন গত 1 মাসে ওই কামারের এক বাড়ি দিয়ে কিন্তু সব একদম মানে ফুটুস করে দিছে আশরাফুল আমিন। তো এই আশরাফুল আমিন উনি এই অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করার কারণে এই মুহূর্তে আমরা এই দালাল গোষ্ঠীর এই কিচির মিচির কাউ হাউ আমরা দেখতে পেতেছি, মজা, খুবই মজা। তো সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব আর কি। তো সর্বশেষ লাইভের ক্ষেত্রে যদি বলি, আমাদের শৈশব সর্বশেষ লাইভে একজন অতিথি নিয়ে আসছিল, ওই যে বরুড়ার যেই আপনার ওমর ফারুক, সে কিন্তু সে হিসাবের অ্যাসোসিয়েট, জানেন তো। মানে ধরেন এটারে ডিটুকে গো ডায়মন্ড বলতে আসলে এই মুহূর্তে কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার নেই। এটা হলো এই ইঞ্জিন শহীদের টিম দিয়া গোজামিল দিয়া বানাইছে, যেটা অ্যাকচুয়ালি এটা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম যে ইঞ্জিন শহীদ তার টিম, এটা অ্যাকচুয়ালি গো ডায়মন্ড বলার সুযোগ নাই। আছে এক্সট্রা কিছু লোক আছে হয়তো বা আর কি। ওই যে এই আওয়ামী লীগে যেরকম পুরোটাই শেখ পরিবার দিয়ে সাজানো হয়েছিল, শেখ পরিবারের বাইরে আসলে কিছু ছিল না। তো এখন ওই ইঞ্জিন শহীদ ওই ডিটুকে অ্যাসোসিয়েট গো ডায়মন্ড বলেন বা ডিটুকে অ্যাসোসিয়েটস বলেন, বেশিরভাগই সাজাইছে হের টিম দিয়াই আর কি। তো ওই ঘুরে ফিরে ওই একই জাহালাও তাহাই কদু। যাই হোক, আমরা আলোচনায় যাই। তো শৈশব তার এক অতিথিও নিয়ে আসছে, তারপরে উকিল সাহেবও নিয়ে আসছে, অনেক মানে এখন ওই যে লাফালাফি যা করার সর্বশেষ করে বিচিতে টোকা পড়াতে উফ করে উঠছে আর কি গত কয়েকদিনে। তো ওই যে লাইভটা যে সে করছে, আসেন এটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করি আর তারে কিছু বাম্বু দিই। শৈশব, সমস্যা নাই, টেনশন নিয়েন না। আমরা আপনি শৈশব টেনশন নিয়েন না। আমরা মূলত যেভাবে আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি, সেই কাজগুলো হলো আপনার সার্বিক কার্যক্রমের ইভালুয়েশন এবং আপনার ফাইজলামি এবং তামাশা কোনোটাই যেন আপনি করতে না পারেন, সেটার জন্য আমরা যা যা ভূমিকা রাখার সেই ভূমিকা রাখতেছি। তো সেই হিসেবেই আপনার লাইফটা নিয়ে আমরা আজকে একটু চুলচেরা বিশ্লেষণ আবার একটু করি, চলেন। ভয় নাই, কোনো গালাগালি হবে না বা তুই তুকারি বা হবে না, কারণ ডেস্টিনির শীর্ষ পর্যায়ের কিছু মুরব্বী আমারে একটু রিকোয়েস্ট করছেন আর কি, যে আমি যেন একটু গালাগালি বা এসব রাগারাগি জানি না করি। তো মুরব্বীরা যেহেতু অনুরোধ করছেন, এখন তাদের সেই অনুরোধ তো রাখতেই হয়, কি বলেন? তো যাই হোক, 21.23 এই যে শৈশব, উনি একটা জিনিস স্বীকার করছে কিন্তু, যে গো ডায়মন্ড কিন্তু পরে হয়েছে, এর আগে সোশ্যাল মিডিয়া হয়েছে। সেই কথাটা কিন্তু 21 মিনিট 23 সেকেন্ডে আপনারা শৈশবের যে সর্বশেষ লাইভ, ওটা যদি দেখেন, ওইটাতে আপনারা দেখবেন সে কিন্তু স্বীকার করছে, এই বাটপার স্বীকার করছে। মানে এমন ভাব নেয় সেই মনে হয় ডেস্টিনির শুরু থেকে শুরু ক্রাইসিসের সব সে করছে। আসলে তার গো ডায়মন্ডের আগে যে সোশ্যাল মিডিয়া ফোরামের অ্যাক্টিভিটিস ছিল, এটা কিন্তু সে স্বীকার করছে, ভুল করেই হোক আর যেমনই হোক। তো এই যে পরিক্রমা, এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস গো ডায়মন্ডের আগে যখন ছিল, এটা 13-14 যে ঘটনা, তখন আশরাফুল আমিনকে যখন কূটনৈতিক প্রেশার দিয়ে রফিকুল আমিন সরিয়ে দিলেন এবং মাহতাব সেন্টারে যখন তালা লাগলো, তখন এই ইঞ্জিন শহীদ সে তখন কি শুরু করছিল জানেন? হ্যাঁ, জিগাইয়েন, আইপিএসের ব্যবসা শুরু করছিল, আইপিএসের ব্যবসা। এই আলিস সেন্টারে দৌড়ানি দাওয়ানি দেখে ভয়ে ভাগছে, ভাইগা ওই আইপিএসের ব্যবসা শুরু করছিল। তো পরবর্তীতে ওই মাহতাব সেন্টারের ওই ডিএসটিসির তালা ভেঙে ডিএসটিসিকে আবার রিকভার বা উদ্ধার কারা করছে জানেন? এই যে আজকে যে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের জনাব আমিনুল ইসলামকে যে আপনারা দেখেন, ভদ্রলোক যে এখন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের কার্যক্রমের সাথে যে আছেন,
এই আমিনুল ইসলাম কিন্তু ওই কার্যক্রমের সাথে ছিলেন। আরও ছিলেন কে? আরও একজন ব্যক্তি আছেন, এই যে পিএইচডি ওয়াসিম ভুইয়া। আপনারা দেখেন অনেক সময় আলী সেন্টার বিভিন্ন প্রোগ্রাম ওনারা উপস্থাপন করেন, দেখেন না? পিএইচডি ওয়াসিম ভুইয়া। তারপরে খাটো করে একজন পিএইচডি ইমন খান, উনি এখন মাঝে মধ্যে আসেন, মাঝে মধ্যে আসেন না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়তো বা আছেন, ওনারা ছিলেন। তারপরে সোশ্যাল মিডিয়া ফোরামের মোশাররফ হোসেন ছিলেন। তো এই যে কয়েকজন ব্যক্তি, এই যে সেন্ট্রাল পিএইচডি ফোরামের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, তারপরে পিএইচডি ফোরামের আরও একজন দায়িত্বশীল আপনার এই যে ওয়াসিম ভুইয়া, তারপরে আরও একজন পিএইচডি ইমন খান, তারপরে সোশ্যাল মিডিয়া ফোরামের তৎকালীন অবিভক্ত সোশ্যাল মিডিয়া ফোরাম, মানে ব্লু গ্রিন তখনও হয় নাই, ওই সোশ্যাল মিডিয়া ফোরামের মোশাররফ হোসেন সহ এইরকম বেশ কয়েকজন ব্যক্তি তখন সাহসী উদ্যোগ নিয়ে ওই মাহতাব সেন্টারের তালা খুলে ডিএসটিসিতে ট্রেনিং শুরু করেন। ওই সময় এই ইঞ্জিন শহীদ কইয়াছিল, এই বাটপার পলাইছিল, ভয়ে পলাইছিল, কারণ ওই যে তালা টালা মেয়েরা অনেকে ঝামেলা টামেলা করতেছিল দেখে ওই পলাইছিল তখন। এবং ওই যে আইপিএসের ব্যবসা ট্যাবসা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি ধাওয়া নিতেছিল। তো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার যখন একটা কান্ট্রি ওয়াইজ ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায় যায় এবং এটার মেসেজ যখন রফিকুল আমিন পর্যন্ত পৌঁছে যায়, এবং রফিকুল আমিন যখন ডেস্টিনি গ্রুপ রিলেটেড বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন দায়িত্ব এই সোশ্যাল মিডিয়া ফোরামকে দেওয়া শুরু করেন, ওই তখনই এই শহীদ এই যে বাটপার সে দৌড়াইয়া আসে। আইসা ওই তখন ওই যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছিলেন তারা তো আর ডায়মন্ড না, তো এদের নেতৃত্ব সে কেমনে মানবো, সেইবার যে রফিকুল আমিনের ওই যে তলা হাতানি শুরু করছে আর কি, যে বস আমারে একটা ব্যানার দেন, ব্যানার দেন, পরে ওই হইল গো ডায়মন্ড, বুঝছেন নি? তো সে কিন্তু গত লাইভের 21.23 এটা স্বীকার করছে যে প্রথম ব্যানার কিন্তু গোডামন ছিল না, প্রথম ব্যানার ছিল সোশ্যাল মিডিয়া ফোরাম ডিডিএফ এর পরপর। ডিডিএফ যখন কলাপস করলো তারপর সোশ্যাল মিডিয়া ফোরাম, দেন গোডামন। তো এই বাটপার এখন ভাবসাব নেয়, মনে হয় যে সেই ডেস্টিনি উদ্ধার করে ফেলছে। এই যে মাহতাব সেন্টার কীভাবে উদ্ধার হয়েছিল, এই আমিনুল ইসলাম, ওয়াসিম ভুইয়া, ইমন খান, তারপর মোশাররফ হোসেন, এদের নাম সে নেয় না। কেন নেয় না? কারণ নিলে যে ওই যে তার একক কৃতিত্ব তো আর থাকবে না, সবাই তো সে বোঝায় সেই একা ডেস্টিনি উদ্ধার করছে, তো তখন তার ওই ক্রেডিট তো আর তার থাকে না, এই কারণে এদের নাম নেয় না এই বাটপার। যাই হোক, পরবর্তীতে এই সর্বশেষ লাইভের 25.17 তাকে ওই আরেক দালাল আছে, আল মামুন প্রধান নামে এক বোকাচোদা আছে, মানে এগুলার না আছে হালের না আছে বলদের, এগুলার পিছন দিয়ে কেউ মানে হোগামের, মানে তো খারাপ কথা বলতে পারি না, কি পিছন দিয়ে কেউ মাইরা গেলে টের পায় না, আধা ঘন্টা পরে পাছায় হাত দিয়া দেয় ভিজা, এগুলো হলো এই বলদচোদা। যাই হোক, এই আল মামুন প্রধান হ্যাঁ প্রশ্ন করছে ওই কমেন্ট বক্সে আর কি শহীদের উদ্দেশ্যে, যে জাকির হোসেন কিসলু ট্রেড লাইসেন্স নিয়ে কিছু বলেন। তো তখন সে বলছিল হ্যাঁ এটা নিয়ে আমরা উত্তর দিব, কিন্তু পরে আর উত্তর দেয় নাই, ভয়ে উত্তর দেয় নাই আর কি, কারণ এগুলো তো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অ্যাক্টিভিটিস, এটা নিয়ে উল্টাপাল্টা করলে তো বাম্বু খাইব। তো কেউ শৈশাব বিচি কান্দি উঠে গেছে জাকির হোসেন কিসলু সাহেবের যে ট্রেড লাইসেন্স রিনিউয়ের ব্যাপার নিয়ে আপনার এক দালাল যে আপনারা প্রশ্ন করলে উত্তর দিলেন না, বিচি কান্দে, আরও কান্দে উঠবো, বিচি থাকবই না, ওয়েট আইতেছি সামনে। পরবর্তীতে 26.15 তার প্রোগ্রামে ওই আইনজীবী ওনার এন্ট্রি হয়। তো আইনজীবী এন্ট্রি হওয়ার পরে একটা বিষয় কিন্তু আমরা নতুন জানতে পারলাম। কি সেটা জানতে পারলাম? আইনজীবী কিন্তু একটা জিনিস বলছেন যে এই তারা যেটা বলতেছে এই যে 29 সেপ্টেম্বর না 29 অক্টোবর কি জানি একটা 1 বছরের হাইকোর্টের আইনি বাধ্যবাধকতা আছে, এক কথা বলে না যে এর ভিতরে শেষ করতে হবে মামলা, বলে কিন্তু এই দালালগুলো। তো ওই আইনজীবীর বক্তব্যে কিন্তু একটা নতুন মেসেজ আমরা পেলাম। আইনজীবী কি বলছেন যে দেখেন এটা 21 ওয়ার্কিং ডেজ হবে, এটা আপনার এই মানে 1 বছরের 365 ওয়ার্কিং ডেজ হবে, এই জাতীয় একটা ধারণা উনি দিয়েছেন। মানে যেই কয়দিন অফিসিয়াল কোনো কার্যক্রম হবে না বা কোর্ট বন্ধ থাকবে বা অ্যাক্ট অফ গড বা রাষ্ট্রীয় কোনো জটিলতায় যেটাকে বলে আর কি কোনো কিছু হবে না বা বিচারকের অনুপস্থিতি থাকবে, ওগুলো কিন্তু ওয়ার্কিং ডেজ হিসেবে কাউন্ট হবে না, এগুলো বাদ দিয়ে কিন্তু 1 বছর। তো সেই হিসেবে ওই আইনজীবী কিন্তু নিজেই বলেছেন যে হয়তো এটা আরও কিছুদিন লেংদি হতে পারে, বলেছেন না? আপনারা যারা শুনেছেন এটা বুঝতে পারবেন। তার মানে
এটা আরও লেংদি হবে, আরও কিছুদিন লেংদি হবে প্রসেসটা। তো এটাই তো আমরা এতদিন বলে আসছি, কিন্তু বাটপাড়ের গোষ্ঠী আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করার আগে বাটপাড়ের গোষ্ঠী কি বলতে, এই কালকে জামিন হয়ে যেতেছে, পরশুই জামিন হয়ে যেতেছে, এন হইতেছে। আমরা কিন্তু বলছিলাম যে জামিন এটা লেংদি প্রসেস, সাক্ষী সব সম্পূর্ণ হবে, আয়ও সম্পূর্ণ হবে, তারপরে সাফাই সাক্ষী হবে, যুক্তিতর্ক উপস্থাপন হবে, অনেক কাজ আছে, তারপরে রায়, অনেক কিছু আছে। তো এইগুলো কিন্তু বাটপার গোষ্ঠী বলতো না, বলতো না জামিন হয়ে যাবে, জামিন হয়ে যাবে। কিন্তু এই যে আমরা এই জিনিসগুলো যখন ধরাই দিলাম, ক্লিয়ার করে দিলাম, এরপর কিন্তু এখন আর ওই জামিন হবে বলে না, এখন বলে এই তো আর কিছুদিন ধৈর্য ধরতে হবে, আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। তো এই প্রসেসটা কিন্তু আইনজীবীর বক্তব্যে আমরা জানতে পারলাম যে এটা আরেকটু লেংদি হবে। দ্বিতীয়ত উনি আরও একটা কথা বলেছেন, এটাও আমরা বলেছি যে একটা মামলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এক্স্যাক্টলি মানে এটা খুব ক্লোজিংয়ের পর্যায়ে চলে আসছে। তো এই শেষ মুহূর্তে এসে স্বাভাবিকভাবে বিষয়টা কি দাঁড়াতে পারে যে আচ্ছা মামলা তো প্রায় শেষের দিকে, তাহলে এখন আর জামিনের বিষয়টা কি এটা ফিনিশিংয়ে হয়ে যাক বা রায় হয়ে যাক। তো এই আইনজীবীও কিন্তু এটাই বলেছেন যে হয়তো বা এটাই হতে পারে, কিন্তু সাথে আবার উনি আশাবাদও ব্যক্ত করেছেন। উনি যেহেতু আইনজীবী, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো এটা বলবেনই। এবং আরও একটা কথা উনি বলেছেন যে ডিএমসিএসএলের যে রায় দেওয়া হয়েছে, আইনজীবীর বক্তব্য কিন্তু, যে ডিএমসিএসএলের যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আদালতের নির্দেশনা অনুসারে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে, নট রফিকুল আমিনের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে। এটা কিন্তু আইনজীবী বলেছেন। আইনজীবীর বক্তব্য যে আদালতের রায় হলো আদালতের নির্দেশনার ভেতরে মাল্টিপারপাসের টাকা ফেরত দেওয়া হবে। এখন আমাদের বর্তমান যে সামনে ব্যবস্থাপনা নির্বাচন বা কমিটি যারা হবে, তারা হয়তো বা এটা ঠেকিয়ে দেবে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে পরিচালনার ক্ষেত্রে যা যা ভূমিকা রাখার ওনারা রাখবেন। কিন্তু ওই যে বাটপাড়ের গোষ্ঠী কিন্তু বলে যে আমরা রফিকুল আমিনের কাছ থেকে টাকা ফেরত চাই, বলে না যে আমরা রফিকুল আমিনের কাছ থেকে টাকা ফেরত চাই। আরে বাটপার, রফিকুল আমিনের মাধ্যমে রাষ্ট্র টাকা ফেরতের দায়িত্ব কি দিবে? একজন কনভিক্টেড যিনি আসামি, ওনাকে রাষ্ট্র তো ট্রি প্ল্যান্টেশনের রুলস তো দিয়েই দিছে যে ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরতের প্রসেস কি, গাছ বিক্রি করে 2800 কোটি টাকা জমা দেন, সেই টাকা প্রসেস রাষ্ট্রীয় প্রসেসে ডিস্ট্রিবিউশন হবে। মাল্টিপারপাসের ক্ষেত্রেও তো রাষ্ট্র বলে দিছে কীভাবে টাকা ফেরতের প্রসেস হবে, সেটা ফেরত হোক বা না হোক এটা আমাদের ব্যবস্থাপনা কমিটি উদ্যোগ নেবে। কিন্তু রফিকুল আমিনের মাধ্যমে যে টাকা ফেরতের কথা বলে, এই বেকুবগুলো যে টাকা ফেরতের কথা বলে, এটা কি রাষ্ট্রীয় প্রোটোকলের কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। ইভেন আইনজীবীও কিন্তু মাল্টিপারপাসের ব্যাপারটা নিয়ে ওটাই বলেছেন। এটা আপনারা 26.15 বাটপার ওই শহীদের ওই দালাল শহীদের ওই লাইভ শুনলে আপনারা ধরতে পারবেন। আচ্ছা, গেল এটা। এরপর ওই যে আইনজীবীর কথা মতো শুনছে সেই, এরপর 48.51 থেকে তার লাইভের ওই সেখান থেকে শুরু হয়েছে মূল মজা। সে কি বলছে জানেন? 48.51 সে কিন্তু আরেকটা জিনিস স্বীকার, ডিএমসিএসএল এর ফর্ম কীভাবে ফিল আপ করে পাঠাবো একজন জিজ্ঞেস করে। আমি ইনবক্সে আপনাকে একটা নাম্বার দিয়েছি, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, আপনি কাজটা করে নেন। এনিওয়ে 48.51 সে কিন্তু স্বীকার করছে, এই হিসাব ইঞ্জিন শহীদ স্বীকার করছে কি সেটা, যে D2K অ্যাসোসিয়েটসের কার্যক্রম খুব একটা বেশি আগায় নাই। স্বীকার করছে কিন্তু। কেন আগায় নাই রে বাটপার? আগায় নাই কেন? কারণ কি? ডেস্টিনির ফ্লোর ফাও ব্যবহার করা হইল D2K অ্যাসোসিয়েটসের নামে, ডেস্টিনির জনবল ফাও ব্যবহার করা হইল D2K অ্যাসোসিয়েটসের নামে, মাসের পর মাস টাকা টুকা বেতন ভাতা নিলেন। এই শহীদের আরেকটা হিসাব, আরেকটা তথ্য আপনাদেরকে দেই। যখন D2K অ্যাসোসিয়েটস চালু হয়, তাকে অনেকগুলো অপশন ছিল, D2K অ্যাসোসিয়েটসের ডাইরেক্টর হওয়ার অথবা ম্যানেজার হওয়ার, জিএম ম্যানেজারিয়াল পোস্ট এরকম কিছু একটা হওয়ার। তো সে ডাইরেক্টর পোস্ট নেয় নাই, কারণ ডাইরেক্টর পোস্ট নিলে তো বেতন পাওয়া যাইব না, আর ম্যানেজারিয়াল পোস্ট বা জব রিলেটেড পোস্ট নিলে টাকা টুকা পাওয়া যাইব। এই জন্য সে ডাইরেক্টরের পোস্ট না নিয়ে সে ম্যানেজারিয়াল রিলেটেড পোস্ট নিয়ে ভালোই টাকা টোকা বেতন লইছে, এটা জিগায়ান হেরে। যাই হোক, পরে তো এখন সে এমডি, আমাদের নতুন এমডি পাওয়া গেছে। এনিওয়ে, তারপরে দেখেন এই যে D2K অ্যাসোসিয়েটসের কার্যক্রমটা যে আগায় নাই, কেন আগায় নাই? অ্যাকচুয়ালি D2K অ্যাসোসিয়েটস নিয়ে ব্যবসা করার কোনো পরিকল্পনা তো ছিল না। আপনি দেখেন 2015 সালের পর প্রাণ RFL-এর দুটো প্রতিষ্ঠান, মিঠাই নামে একটা প্রতিষ্ঠান, এটা প্রাণ RFL-এর, টেস্টি ট্রিট প্রাণ RFL-এর,
তারা 14, 15, 16 সালের দিকে তারা লঞ্চ করে 10 বছরে তারা প্রায় 10 বছরের মধ্যে তারা আজকে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডে এস্টাবলিশড হয়ে গেছে। মিঠাই বলেন বা টেস্টি ট্রিট বলেন। তো প্রাণের ফিনান্সিয়াল যে ক্যাপাসিটি ছিল তার চেয়ে ডেস্টিনির ফিনান্সিয়াল ক্যাপাসিটি কি কম ছিল? ছিল না। তারপর টেস্টি ট্রিটের যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, আমাদের ডেস্টিনির কি ফিনান্সিয়াল ক্যাপাসিটি ছিল না? প্রাণ আরএফএলের যেই জনবল, যেই কাস্টমার নেটওয়ার্ক, তার চেয়ে বড় নেটওয়ার্ক তো আমাদের হাতে নিয়ে বসে আছি। তাহলে প্রাণ আরএফএলের অনেক ব্যবসা শুরু করার অনেক পরে এসে টেস্টি ট্রিটের মতো বা মিঠাইয়ের মতো দুইটা ব্র্যান্ড যদি তারা এস্টাবলিশ করে ফেলতে পারে, তাহলে আমরা কেন পারলাম না? বিকজ D2K অ্যাসোসিয়েটসটাকে আসলে ব্যবসা করার জন্য তো তৈরি করা হয় নাই। কেন তৈরি করা হয়েছে আমি পরে আসতেছি। আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে নেই। এই যে দেখেন, ট্রিপল PhD ডেস্টিনির রয়্যাল রানা, উনি একটা অর্গানাইজেশন ডেভেলপ করে ফেলেছেন না? এক্সিলেন্ট। এখান থেকে মানুষ ইনকাম টুকটাক করে খাচ্ছে না? এবং আরও অনেকেই কাজ করতেছেন। তার মানে অ্যাকচুয়ালি বিজনেস ডেভেলপ, এটাও বাদ দেন, 1 লাখ টাকা নিয়ে একটা পানের দোকান দিলেও তো মাসে 2, 4, 5, 10 হাজার টাকা আয় হয়। তো D2K অ্যাসোসিয়েটস থেকে এত টাকা উঠলো, কিন্তু ব্যবসা দাঁড়াইলো না কেন? বিকজ ব্যবসা করার তো কোনো নিয়তি ছিল না। তাহলে D2K অ্যাসোসিয়েটসের নিয়তটা কী ছিল? এই বিষয়টা আসেন আমরা এবার একটু আলোচনা করি। বেসিক্যালি D2K অ্যাসোসিয়েটসটা ছিল রফিকুল আমিন গংদের টাকা তোলার একটা সাইনবোর্ড। মানে টাকা তুলতে গেলে একটা সাইনবোর্ড তো লাগবে, কিছু কইয়া তো টাকা তুলতে হইব। D2K অ্যাসোসিয়েটসটা ছিল মূলত তাদের টাকা তোলার একটা কি সাইনবোর্ড, এটা দিয়ে তারা টাকা তুলছে। খেয়াল করে দেখেন, D2K অ্যাসোসিয়েটসের আগের প্রক্রিয়াটা যদি দেখেন, যখন 13 সালে 14 সালে সিস্টেমটা কলাপস করে যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস শুরু হলো, গো ডায়মন্ড আসলো, কয়েকটা সংগঠন দাঁড়ালো, তখন কিন্তু ওই প্রজেক্ট 100+ নামে একটা প্রজেক্ট চালু করে দিলেন রফিকুল আমিন, যে 100 টাকা আপনি এখানে ইনভেস্ট করবেন, আমি বের হয়ে আপনাকে 200 টাকা দিব। মনে আছে আপনাদের? তো ওই প্রজেক্ট 100+এর যে টাকা টোকা যে দিছিল, যা দিছিল, কেউ ডাবল পাইব বা মনে হয় আপনার কোনো হিসাব নিকাশ আছে কিছু? আচ্ছা, গেল। এই প্রজেক্ট 100+এর পর থেকে রফিকুল আমিন সাহেব যখন দেখলেন যে বাহ, টাকা টোকা তো ভালোই উঠতেছে, ততদিনে উনি কিন্তু ডায়মন্ডদেরকে সরাই দিছে, ডাইরেক্টরদের, ডায়মন্ডদের সবাইদের সরাই দিছে। কী বইলা? অর্থ আত্মসাতের অপবাদ দিয়া, এবং বিভিন্নভাবে এই তৃণমূলের নেটওয়ার্ককে একটা কি মেসেজ দিছে যে ডায়মন্ডরা টাকা দেয় না বিধায় উনি বেরোতে পারতেছে না। এই কথা বলে তৃণমূলকে খেপাই দিয়া ডায়মন্ডদেরকে মাহতাব কেন্দ্রিক এরিয়া থেকে দূরে সরাই দিছে। কারণ এদেরকে না সরাইলে তো ওনার ওই যে ভুজুং বাজুং হবে না। তো তাদেরকে যখন উনি সরাইয়া দিল, ওই তখন তো মাঠ খালি। ওই তখন ওই যে তৃণমূল পর্যায়ের কিছু লোকদের সমন্বয়ে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া দাঁড়াই গেল, এরপরে এই শহীদায়া গো ডায়মন্ড করলো, এবং আস্তে আস্তে কয়েকটা অর্গানাইজেশন দাঁড়াই গেল। এবং যখন রফিকুল আমিন দেখলেন যে বাহ, এখান থেকে তো টুকটাক টাকা টুকা তো আইতেছে, ওই যে প্রজেক্ট 100+, এটা দিয়ে যখন দেখলো টুকটাক টাকা টুকা আয়, এইবার আস্তে আস্তে উনি কী করলো? কোশেয়ার ছেড়ে দিল, ডেস্টিনি কোশেয়ার। তখনও কিন্তু D2K অ্যাসোসিয়েট শুরু হয় নাই, তখনও ডেস্টিনি আছে। খেয়াল করে দেখেন। আচ্ছা, তো এই যে ডেস্টিনি 2000 লিমিটেড, এই ডেস্টিনি 2000 লিমিটেডের এই সার্বিক প্রক্রিয়াটা যদি আপনি হিসাব করেন, ডেস্টিনি 2000 লিমিটেডের পরে একটা সময় কিভাবে এটাকে ডাইভার্ট করে এবার উনি আলাদা আলাদা কোম্পানি শুরু করলো। অমুক মার্কেটিং ডিস্ট্রিবিউশন, তমুক মার্কেটিং ডিস্ট্রিবিউশন, এই মার্কেটিং এভাবে করতে করতে যখন 20-30টার মতো কোম্পানি ডেভেলপ হয়ে গেল, দেন উনি এইটাকে একটা সমন্বয় করে আরেকটা কোম্পানি দাঁড় করাই ফেলো, D2K অ্যাসোসিয়েটস লিমিটেড। এবার D2K অ্যাসোসিয়েটস লিমিটেডে টাকা টোকার ধান্দা বান্দা কিছু হওয়ার পরে এরপরে আরও একটা প্রতিষ্ঠান দাঁড় করাই ফেলো, সুপারিয়র মার্কেটিং। ওইটার মাধ্যমে আবার উনি কী দাঁড়ালো? 100 টাকায় 1800 টাকা। ইতিহাস আর ইতিহাস। 100 টাকায় 1800 টাকার আজগুবি ধান্দাবাজি আর কি। তারপরে স্বপ্ন শহর নামে একটা প্রজেক্ট দিয়ে এখান থেকে কিছু টাকা টুকা হলো, যে ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি বিভিন্ন এই সেই বক্কর চক্কর অনেকের কাছ থেকে টাকা টুকা মাসে কিস্তি হিসেবে নিল। তার মানে কি, এই প্রত্যেকটা সাইনবোর্ড অ্যাকচুয়ালি বিজনেস করার উদ্দেশ্যে করা হয় নাই। এই সাইনবোর্ডগুলো করাই হয়েছে মূলত ফিল্ড থেকে টাকা তোলার উদ্দেশ্যে। তো D2K অ্যাসোসিয়েটস অ্যাকচুয়ালি বিজনেসটা ডেভেলপ করতে পারে নাই কেন? বিকজ অফ D2K অ্যাসোসিয়েটস দিয়ে তো ব্যবসা করার নিয়ত ছিল না। D2K অ্যাসোসিয়েটস দিয়ে নিয়ত ছিল ফিল্ড থেকে টাকা টোকা তোলার।
এবার বুঝতে পারছেন, 10 বছরের টেস্টি ট্রিট বা মিঠাইয়ের মতো দুইটা ব্র্যান্ড যদি প্রাণ আরএফএল দাঁড় করাইতে পারে, আমরা কেন কোনো ব্যবসা দাঁড় করাইতে পারলাম না? এই কারণে, কারণ ব্যবসা করার নিয়তি তো নাই, নিয়তি তো খালি টাকা উঠাইব আর কমিশন নিয়ে করবো। তাইলে এখানে আপনার নিয়তি তো খারাপ, তো ব্যবসা কেমনে হইব? ব্যবসা করার নিয়তি তো ছিল না, নিয়ত ছিল টাকা উঠাইব, কমিশন ভাগাভাগি হইব, এইভাবেই চলতে থাকবো। ওয়েল, অ্যাকচুয়ালি রফিকুল আমিন তো চালু মাল, মানে এত ঘাগু মাল, দাবারুতো। সে ধরেন সংগঠনগুলোরে কি বলছিল জানেন? ওই যে সোশ্যাল মিডিয়া ফোরাম, ব্লু, গ্রিন, ডিডা, বিল ডেস্টিনি, সেঞ্চুরি প্লাস এবং গোডামন, এদেরকে কি বলছিল? এদের সেন্ট্রাল লিডারদেরকে কি বলছিল? এদের সেন্ট্রাল লিডারদেরকে বলছিল কি, যে এই 6টা সংগঠনের নেতৃত্বেই আগামী দিনে ডেস্টিনি চলবে, এই 6টা সংগঠনের কথার বাইরে কিছুই হবে না। তো এই কথা ওই সময় উনি কেন বলছিল? কারণ ওইটা না বললে এই 6 সংগঠন তো টাকা টুকা দিব না। এরপরে ধরেন ডিটুকে অ্যাসোসিয়েটস যখন ফরম্যাট দাঁড়াইলো, প্রায় 100-150-র মতো কোম্পানি হয়ে গেল, তখন উনি আরেকটা টোপ দিল। কি টোপ? যে এই যে 150 কোম্পানি, এই 150 কোম্পানির এমডি, চেয়ারম্যান, এদের কথার বাইরে, মানে 150 কোম্পানির 150 এমডি, 150 চেয়ারম্যান, আরে বাপরে বাপ, ডাইনে তাকাইলে চেয়ারম্যান, বামে তাকাইলে এমডি, উপরে তাকাইলে ডিএমডি, নিচে তাকাইলে ফিনান্স ডিরেক্টর, বাপরে বাপ, মাহাতাবের চারপাশে খালি ডাইরেক্টর আর ডাইরেক্টর। তো তাদেরকে কি টোপ দিল? তাদেরকে ওই টোপ দিল যে এই যে 150 কোম্পানি, 150 কোম্পানির এমডি এবং চেয়ারম্যান, এদের কথায় আগামীতে ডেস্টিনি চলবে। তো এই এমডি চেয়ারম্যানের এই ভাগ শাক পেয়ে তো এরা হ্যাভি মোটিভেটেড, কারণ ওই কথাগুলো ওই সময় না বললে ডিটুকে অ্যাসোসিয়েটসের কোম্পানিগুলোর টাকা টোকা তো আসবে না। কিন্তু এখন দেখেন, বাস্তব প্রেক্ষাপটে দেখেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হওয়ার পরে এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ওই ব্লু, গ্রিন, ডিডা, বিল ডেস্টিনি, গোডামন, সেঞ্চুরি প্লাস, এই 6 সংগঠনের কথায় চলে। আর্টিকেল অফ মেমোরেন্ডাম কি গাঞ্জা খেয়া চলে? রাষ্ট্রীয় প্রটোকল কি গাঞ্জা খেয়া চলে? চলে না। তারপরে দেখেন হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, এরা কি এখন ডিটুকে অ্যাসোসিয়েটসের এই এমডি চেয়ারম্যানের কথায় চলে? চলে না। কিন্তু রফিকুল আমিনের এই ব্লাফগুলো, উনি অ্যাকচুয়ালি একটা ব্লাফ মাস্টার। উনি ধরেন ওই 6টা সংগঠনকে ব্লাফ দিছে যে আপনাদের কথা দিয়ে আগামীতে ডেস্টিনি চলবে। কেন? কারণ এই কথা বললে টাকা আসবে। তারপরে কোম্পানিগুলো হওয়ার পরে 150 কোম্পানির এমডি চেয়ারম্যানকে বলছে আপনাদের কথাতেই ডেস্টিনি চলবে আগামীতে। এই কথাগুলো কেন বলছে? না বলে তো টাকা আসবে না, এই জন্য এই কথাগুলো বলছে। কিন্তু দেখেন বাস্তবে কি হইল না। ইভেন অনেক বড় মেধাবী এবং দায়িত্বশীল একজন ব্যক্তি এখনও বিভিন্ন অ্যাক্টিভিটিসে আছেন প্রতিষ্ঠানের সাথে, উনি পর্যন্ত বায়াসড হয়ে আমাকে বলছিলেন যে আপনি আমার কোম্পানিতে আমার সাথে আসেন, কারণ আগামীতে এই 150 কোম্পানির এমডি চেয়ারম্যান ছাড়া তাদের কথার বাইরে ডেস্টিনিতে কিছুই হবে না। তাই আমি মনে মনে হাসতেছিলাম। উনি বয়সে আমার মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনাকে আমি সম্মানও করি, যার কারণে তর্কে না যেয়ে আমি খালি বলছিলাম যে ঠিক আছে, আপনি কাজ করেন, আমি আপনার সাথে আছি, কিন্তু আমাকে ইনভলভ আপনি করেন না, আমি আপনার শুভকামনা করি। ওয়েল, উনিও পরে ওনার ভুল বুঝতে পারছেন। এনিওয়ে, এই সবই ছিল অ্যাকচুয়ালি বেসিক একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেই প্ল্যাটফর্ম বা যে সাইনবোর্ডের মাধ্যমে ফিল্ড থেকে টাকা উঠাবে, নেটওয়ার্ক থেকে টাকা উঠাবে এবং এগুলো ওই ঘুচুং বাচুং হবে, এগুলোই ছিল মূলত তৎকালীন পরিকল্পনা। তো এখন আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে ডিটুকে অ্যাসোসিয়েটসের অ্যাকচুয়ালি বিজনেস কেন ডেভেলপ হয়নি। ডিটুকে অ্যাসোসিয়েটসের যে পরিমাণ লিকুইড মানি কালেকশন হয়েছিল, ওইটা দিয়ে আপনার ওই ফিশারিজ দিলেও তো আজকে আপনার 2-4 মাছ 5-10 টাকার মাছ বিক্রি হতো। তারপরে আপনার অনেক কিছু তো আসলে করা যায়, কিন্তু এগুলো তো ব্যবসা হয় নাই। তো ধরেন 100 টাকা কালেকশন হইলে 70 টাকায় তো চলে গেছে অমুকরে 5, অমুকরে 10, অমুকরে 30, অমুকরে 50, চিকনে এই চিকনে ওই, ব্যবসায় তো হয় নাই। টাকা টোকা তো খালি ভাগ বাটোয়ারা হয়েছে, তো ব্যবসা হবে কেমনে? যাই হোক, আরও কিছু টোপ এই ডিটুকে অ্যাসোসিয়েটসকে রফিকুল আমিন দিছেন। মানে ডিটুকে অ্যাসোসিয়েটসের গিট্টু এই দালালগুলো ছাড়তে পারে না কেন? কারণ তারা তো বিরহে কাতর, মানে এত প্রেম, মানে প্রেমিকাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে ফেলছে, এখন এই প্রেমিকারে তো ছাড়তে পারতেছে না, প্রেমিকার প্রেমের বিরহে এখন কাতর। তো আরও কি স্বপ্ন দেখাইছে রফিকুল আমিন? উনি আরও স্বপ্ন দেখাইছিল কি, যে এই যে কোম্পানিগুলো 150 কোম্পানি ডিটুকে অ্যাসোসিয়েটসের, এই 8-10টা কোম্পানি মিলে ডেস্টিনির এক একটা সম্পদ দেখবে। আমি নাম বলছি না, একটি ব্যানারের
কুমিল্লা বিভাগীয় দায়িত্বে ছিলেন একজন ব্যক্তি, এখন সোনালী লাইফে কাজ টাজ করে আর কি, লাত্তিউসটাকে এখন সোনালী লাইফে গেছে কাজ টাজ করে। যাই হোক, তাকে কি টোপ দিছিল যে ওই যে কুমিল্লার বন্দিশাহী কোল্ড স্টোরেজ আছে না, তো এটা নাকি তার কোম্পানির, ওই যে তার অমুক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের তত্ত্বাবধানে নাকি ওই সম্পদটা দেখভাল হবে। তো সে তো মহা খুশি, সামান্য এক ডিস্ট্রিবিউটর বা এক্সিকিউটিভ বা পিএইচডি, আমি যখন দেখলাম আমার একটা কোম্পানি, আমি মালিক, আবার আমার ডেস্টিনির একটা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব দিছে, খুশিতে বাকবাকুম। এই যে অনেক বড় বড় স্বপ্ন দেখে, তারপর আরও স্বপ্ন যে ডেস্টিনির সব ডায়মন্ড এসা আপনার তলে হান দেব, ডেস্টিনির সব ক্রাউন এসে আপনার তলে হান দেব, পুরো 45 লাখ আপনার তলে এসে হান দেব, আর আপনি উপরে থেকে বসে খালি টাকাই টাকা টাকাই টাকা। এই যে বিশাল স্বপ্ন দেখাই ফেলছে, এই বিশাল স্বপ্ন দেখানোর পরে এখন এরা এই স্বপ্ন ছেড়ে কেমনে আসে বলেন? ধরেন এই যে ইঞ্জিন শহীদ, ডেস্টিনিতে তো সে মালিক না, ডায়মন্ড, কিন্তু ধরেন সে হলো ডিটুক অ্যাসোসিয়েটসের এমডি, আবার জেনুইন মার্কেটিংয়ের এমডি, আরে বাপরে বাপ। তারপরে ওই যে ছাগলের সো হাসান, সে ধরেন ডেস্টিনির কি একজন পিএইচডি, কিন্তু ধরেন সে এক্সিলেন্ট মার্কেটিং, এক্সিলেন্ট এন্টারপ্রাইজ, ইউনাইটেড এক্সিলেন্ট, আরে বাপরে বাপ। এগুলোর এই যে অনেক ভক্কর চক্কর ছিল, এখন এত মানে রফিকুল আমিনের আরেকটা ক্যারেক্টার হলো কি জানেন, উনি একটা মানুষকে অনেক মানে উপরে উপরে উঠাইতে উঠাইতে এমন উপরে উঠায়, এরপরে ছাইরা দিলে পড়লে কোমর যেন ভাঙ্গা আর জারাইতে না পারে। তো এদের অবস্থা হয়েছে এখন কিন্তু এরকম। এই যে এই দালাল যেগুলো আছে না, এই যে এখন বলতেছে হ্যাঁ ডিটুক অ্যাসোসিয়েটসই সব, ডিটুক অ্যাসোসিয়েটসই সব, আসলে এরা এখন এমন একটা ফ্যাক্টরে পড়ে গেছে যে এই মজা বা এই রস থেকে এরা এখন আর বাইরেতেও পারতেছে না। এই হলো মূলত ডিটুক অ্যাসোসিয়েটসের টেকনিক্যাল প্রবলেম, যে কারণে ডিটুক অ্যাসোসিয়েটস আসলে বিজনেস ডেভেলপ করতে পারবে না। একটা কারণ এটার যা লিকুইড ছিল সব শেষ, কোনো লিকুইড নাই দেখেই তো এই যে এখন বাটপারে আবার কি বলে 5,000 টাকা করে দিয়ে আপনারা ডোরা নেন, বলে না? আমি আপনাদেরকে আরও কিছু মেসেজ দিব সামনে, সেই হিসাব তো এখনও টের পায় নাই, হিসাব দেয় তারা, হ্যাঁ এরা হিসাব দেয় যে 1413টা ডোরা, 113টা ডোরার হিসাব মতে ডোরায় টাকা আছে, কারো 10,000, কারো 15,000, কারো 20,000, কারো 25,000, কিন্তু প্রোডাক্ট পায় নাই। আমি সামনে এদেরকে নিয়েও কিছু অ্যাক্টিভিটিস চালাবো, বাটপার তো এখনও টের পায় নাই, মানে ওই আমাদের কার্যক্রম তো এখনও টের পায় নাই। এরকমও অনেক ডোরা আছে যে 25,000 টাকা দিয়ে রাখছে, প্রোডাক্ট পায় নাই, তো 1413টা ডোরার আবার বড়াই দেখায়। বাটপার পূর্বের যে ডোরার টাকা নিয়েছে সেই ডোরার প্রোডাক্ট দেয় নাই, এখন আবার নতুন করে ডোরার আহ্বান করে যে আপনারা 5,000 টাকা করে দিয়া ডোরা নেন। এই হলো বিষয়। এনিওয়ে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে এই হাতে গোনা কিছু ব্যক্তি এমনভাবে জড়াই গেছে, এদের অবস্থা ওই যে হাসিনার মতো হয়েছে আর কি, মানে রফিকুল আমিনের অবস্থা হয়েছে হাসিনার মতো, আর এর আশেপাশে যেগুলো আছে এগুলোর অবস্থা হয়েছে যে কাউয়া মাগুয়ার মতো আর কি। যেমন হাসিনা যখন মানে ছিল, বাকি সবগুলো তারা এমনভাবে ধরে রাখছে যে হ্যাঁ না থাকলে বাকিগুলোর পিঠের চামড়া থাকবে না, এই কারণে জোর করা হইলেও এরা আটকাই রাখছে। তো সেমভাবে এই বাটপার যেগুলো আছে এগুলো জোর করে হইলেও রফিকুল আমিনকে এইভাবেই রাখবে, কারণ এইভাবে না রাখলে তো তাদের পিঠের চামড়া থাকবে না। এখন দেখেন হাসিনা পলাইছে, কাউয়া মাওয়া সব পলাইছে না, এই হলো সিচুয়েশন। যাই হোক, এটা ছিল তার 48.51 সেকেন্ডে সে যে বলছে ডিটুক অ্যাসোসিয়েটস আগায় নাই। কেন আগায় নাই? এর কারণ আগাবেও না। এরপর 51.2 সেকেন্ডে এই বাটপার আশরাফুল আমিনকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিছে, বলছে যে হ্যাঁ আপনি আমাদের ডিটুক অ্যাসোসিয়েটস নিয়ে সমালোচনা করলেন, অন্য এমএলএম কোম্পানিতে যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে সমালোচনা করেন না কেন? ভালো কথা, গুড। অন্য এমএলএম কোম্পানিকে নিয়ে উনি সমালোচনা করে নাই এই জন্য যে অন্য এমএলএম কোম্পানি ডিটুকের নামটা ব্যবহার করে নাই, তুই করস। জনাব আশরাফুল আমিন অন্য এমএলএম কোম্পানির লোকদের সমালোচনা করে নাই এই জন্য যে অন্য এমএলএম কোম্পানি তারা ডেস্টিনির কোনো ফ্লোর ব্যবহার করে নাই, তোরা করছিস বেটা, ভাড়া দাস নাই। আশরাফুল আমিন অন্য এমএলএম কোম্পানির সমালোচনা করেন নাই এই জন্য যে ওই এমএলএম কোম্পানি ডেস্টিনির বোর্ডের বর্তমান কার্যক্রমকে বাধা দিচ্ছে না, তোরা দিচ্ছিস।
এই জন্য অন্যান্য এমএলএম কোম্পানিতে কে কাজ করে না করে এটা নিয়ে উনি কোনো সমালোচনা করেন নাই, বাট D2K অ্যাসোসিয়েটসের বিষয়টা নিয়ে, এই বাটপারি কার্যক্রমকে নিয়ে উনি সমালোচনা করেছেন। ঠিক কাজই তো উনি করেছেন। আচ্ছা, পরবর্তীতে 52.4 সেকেন্ডে সে আশরাফুল আমিনকে একটু হুমকি দিছে। কি হুমকি? বলছে, হ্যাঁ আমরা যদি মুখ খোলা শুরু করি আপনি কি সামাল দিতে পারবেন? সে নাকি ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা আর কয়দিন পরে বাটপার যাদের কাছ থেকে টাকা নিয়েছিলি তোরা হেরাই তোকে ব্যবস্থা নিব। মাহতাবের সামনে বাইরে ল্যাংটা কইরা মাহতাবের সামনে উল্টা ঝুলাই রাখবো, ওই জাগোর কাছ থেকে টাকা নিয়েছিলি হেরাই তোকে ঝুলাইব, কারো কিছু করা লাগবো না, ওয়েট কর। তো আশরাফুল আমিনের হুমকি দেওয়া লাভ নাই, নিজের চিন্তা কর বেটা। আর আশরাফুল আমিনের হুমকি দেওয়ার কি, আশরাফুল আমিন পর্যন্ত যাওয়ার দরকার নাই তো, আমরাই তো তোরে মানে ডান্ডায় শেষ করে দিতেছি, আবার আশরাফুল আমিন পর্যন্ত যাওয়ার দরকার আছে নাকি রে বাটপার? আবার মানে চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, বাটপারি করছিস, আবার বড় বড় গলায় কথা। ওয়েল, এরপর 54.9 সেকেন্ডে তার লাইভের সে বলছে, এই ব্যক্তিগত প্রতিষ্ঠান, এটা আমাদের এই ব্যক্তিগত প্রতিষ্ঠানে আপনার আপত্তি কেন? আপনি আমার বাজার করছেন না? এই কথা বলছে আশরাফুল আমিনকে উদ্দেশ্য করে। তো এই বাটপার, এই শহীদ বাটপার, আশরাফুল আমিন কি D2K এই নামটা ব্যবহার করছিল? ওনার আমার বাজার প্রতিষ্ঠানে তো D2K নামটা উনি ব্যবহার করে নাই। তারপরে উনি কি ডেস্টিনির সম্পদগুলো কি দখল করে ফ্লোর ব্যবহার করে অফিস করছিল আমার বাজারের? করে নাই। সম্পত্তিগুলো কি নিজের কোম্পানির আওতায় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল? ডেস্টিনির সম্পদগুলো আমার বাজারের আওতায় ডেস্টিনির সম্পদ নেওয়ার চেষ্টা করছিল? করে নাই। তাহলে ওই ব্যক্তিগত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান সমালোচনা করে কেন? ওইটার সাথে ওইটা মিলাইলে হবে রে বাটপার। তারপরে 54.55 সেকেন্ডে এই বাটপার আবার বলছে D2K অ্যাসোসিয়েটস একটা লিগ্যাল প্রতিষ্ঠান। এই বাটপার, এটা লিগ্যাল প্রতিষ্ঠান? তোরা তো চোর। তোদের ট্রেড লাইসেন্স এই যে এই RGSC কিসের নামে? D2K অ্যাসোসিয়েটস লিমিটেড। তো ওয়েবসাইট আমার বাজার করেন .com নামে কেন? দুই নামে কেন? RGSCর কাগজ এক নামে আর ওয়েবসাইট আরেক নামে। বাটপার, সার্ভারের নাম পাল্টানো কেন? মানে ওয়েবসাইটের নাম একটা, বাজার করেন, আবার RGSCর নাম আরেকটা কেন? তারপরে আরও একটা বিষয়, নতুন বোর্ড মানে হওয়ার পর তারা যখন আইনি নোটিশ দিল, তখন ওই মাহতাবের অফিসের এই D2K অ্যাসোসিয়েটস তাড়াতাড়ি চেঞ্জ করে, তাড়াতাড়ি সব পোস্টার চেঞ্জ করে, এই কাগজ মগজ যা ছিল সব D2K অ্যাসোসিয়েটস সরাইয়া বাজার করেন লাগাইলি কেন বেটা তোরা? সাহস থাকলে D2K অ্যাসোসিয়েটসই লাগাই রাখলি না কেন? বাজার করেন নাম তাড়াতাড়ি ভয়ে চেঞ্জ করলি কেন? তোরা তো চোর, বাটপার। এবং এই প্রতিষ্ঠানের নাম ভাঙাইয়া এই বিভিন্নভাবে টাকা তোলার এবং সেই টাকা ভাগাভাগি করার মূল হোতা তো তোরা তো চোর, বাটপার। তো তোদের সাথে আবার লিগ্যাল প্রতিষ্ঠান কী রে? এটা লিগ্যাল প্রতিষ্ঠান? তো লিগ্যাল প্রতিষ্ঠান হলে এতই যদি মুরাদ থাকে, এতই যদি হ্যাডম থাকে, লিগ্যাল প্রতিষ্ঠান হলে তাহলে এই যে আমরা যে D2K অ্যাসোসিয়েটস নিয়ে যে বলতেছি, পারলে আমাদের বালফালা। তোরে ধরা হবে D2K নাম ব্যবহার করার কারণে। অপেক্ষা কর রে বাবা। ওয়েল, 55.17 সেকেন্ডে সে আবার কি বলছে, ডেস্টিনির কোনো শেয়ার হোল্ডার কারো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে পারেন না। ওকে, চমৎকার। হ্যাঁ ঠিক আছে, কথা সত্য এবং কথা অবশ্যই যুক্তিসঙ্গত। তো কোনো কোম্পানি যদি ডেস্টিনির সম্পদ অবৈধভাবে ব্যবহার করে, তখন অবশ্যই একজন ডেস্টিনির শেয়ার হোল্ডার ওই কোম্পানির ব্যাপারে কথা বলতে পারেন। D2K অ্যাসোসিয়েটস ডেস্টিনির সম্পদ ব্যবহার করছে, সেই হিসেবে ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবে আশরাফুল আমিন এটা বলতেই পারেন। কোনো কোম্পানি যদি D2K নামটা ব্যবহার করে, সেই ক্ষেত্রে ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবে যে কেউ এটার প্রতিবাদ করতে পারে। আশরাফুল আমিন করেছেন, ঠিকই তো আছে। যে কোনো প্রতিষ্ঠান যদি ডেস্টিনির কোনো সম্পদ আত্মসাতের পায়তারা করে, সেই ক্ষেত্রে ডেস্টিনির একজন শেয়ার হোল্ডার হিসেবে যে কেউ প্রতিবাদ করতেই পারে। আশরাফুল আমিন প্রতিবাদ করছেন, তো ঠিকই তো আছে।
তো তুই আবার বলিস যে ডেস্টিনির কোনো শেয়ার হোল্ডার কারো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে পারে না, প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করবা, ডেস্টিনির ফ্লোর ব্যবহার করবা, ডিটুকের নাম ব্যবহার করবা, আর আমরা কিছু কইলেই দোষ। হ্যাঁ, ধান্দাবাজির দিন শেষ বাজান, ধান্দাবাজির দিন শেষ, গদাম কিন্তু আইতাছে। এতই মুরাদ থাকলে ডিটুকের নামটা বাদ দিয়া তারপরে ওই যে কুদ্দুস আলী অ্যাসোসিয়েটস বা ওই যে ইঞ্জিন অ্যাসোসিয়েটস দিয়া এরপরে কোম্পানি চালায়া দেখা। আর না তো এটারও দরকার নেই, ওই যে বাজারকরেন.com এই নামেই চালানা বাবা। ডিটুকে অ্যাসোসিয়েটসের প্যাড দিয়া প্রজ্ঞাপন দেওয়ার কি দরকার? বাজারকরেন.com দিলে তো পাবলিক আইব না, এই ডিটুকে নাম দেখলে তো পাবলিক আইব। এই কারণে তো ডিটুকে নাম ব্যবহার করতে চান, এটা আমরা বুঝি। যাই হোক, 56.1 সেকেন্ডে সে আবার বলছে যে ডিটুকের জন্মের জন্য নাকি আশরাফুল আমিন দায়ী। কেন? কারণ আশরাফুল আমিন আমার বাজার কইরা সব ডিস্ট্রিবিউটর নিয়ে নিতেছিল, এই জন্য নাকি ডিটুকে অ্যাসোসিয়েটস কইরা সবাই ধরে রাখা হয়েছে। আচ্ছা, ভালো কথা। তো আশরাফুল আমিন ডিটুকে অ্যাসোসিয়েটসের জন্য যদি দায়ী হয়, তার মানে কি আশরাফুল আমিন যেটা করে তুইও সেটা করবি? তো আশরাফুল আমিন যদি গু খাই তুই গু খাবি? তো আশরাফুল আমিন এখন মাল্টিপারপাস নিয়ে সিরিয়াসলি কাজ করতেছেন উনি, তো সিরিয়াসলি কাজ কর। আশরাফুল আমিন এখন ডেস্টিনি 2000 লিমিটেডকে গোছানোর জন্য কাজ করতেছেন, কাজ কর। মানে বিষয়টা যদি এমনই হয় যে আশরাফুল আমিন তোর লিডার, তো ঠিক আছে, আশরাফুল আমিন যা যা এখন করতেছে তা তা কর। আমার বাজার এই ডিটুকে অ্যাসোসিয়েটস করার জন্য নাকি আমার বাজার দেয়, কত বড় বাটপার দেখছেন। যাই হোক, ওই যে বলছিলাম সে আসলে মর্মাহত, মানে মর্মাহত তো না, বিচি হতো আর কি। ওই যে বিচিতে টোকা লাগতেছে এখন জায়গা মতো, এই জন্য সে মর্মাহত আর কি। তারপর 58.57 সেকেন্ডে সে আরও একটা জিনিস স্বীকার করছে যে রফিকুল আমিন বর্তমান বোর্ডকে নাকি গাইডলাইন দিতেছে। ভালো, খুব ভালো, এটাই তো তোদের মাথা ব্যথা। রফিকুল আমিন ঘাগুমাল প্রফেশনাল, সে মানে বিজনেসের ক্ষেত্রে ডাক দিব কারে? শেয়ার হোল্ডারগুলারে ডাক দিব, ডায়মন্ডগুলারে ডাক দিব, ক্রাউনগুলারে ডাক দিব। তোরা তো আমার বুঝতেছিস না, পরে বাম্বু পরে টের পাবি আর কি। তো রফিকুল আমিনের যদি শুভ বুদ্ধির উদয় হয় আমাদের তো সমস্যা নাই, কারণ কারোর সাথে তো আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই, প্রতিষ্ঠানের পক্ষে কাজ করলে আমাদের তো কোনো শত্রুতা নাই। আর 59.34 সেকেন্ডে সে বলছে যে হ্যাঁ, আমরা ডেস্টিনির নতুন বোর্ডের কাছে আমাদের একটা দাবি আছে, আমরা ডেস্টিনির অডিট চাই। এক মিনিট, তার আগে আমরা ডিটুকে অ্যাসোসিয়েটসের অডিট চাই। ডিটুকে অ্যাসোসিয়েটসে কত টাকা উঠছে, কোন টাকা কোথায়, কত টাকা কি পারপাসে খরচ হয়েছে, আগে এটা অডিট করে আমগরে হিসাব দে। ডেস্টিনিতে তো 2013 সালের পরে তো কোনো টাকাই উঠে নাই বেটা, কি অডিট করবি আর? মাখন তো তোমরা খাইছো বাজান। 16 সালের পর থেকে এই যে ডিটুকে অ্যাসোসিয়েটসের যা ধান্দা ধুন্দা টাকা টুকা উঠছে অডিট করে আমগরে হিসাব দিতে হইব না? বিনিয়োগকারী করে হিসাব দে বেটা। অডিট তো ডেস্টিনির অডিট পরে, আগে তগো অডিট কর। বেকুব তো আসলে, এগুলো তো বেকুব। ওই যে ধরেন যেটাই কয় এটাই হয় ভুল, নিজের কথাতে নিজেই বিপদে পড়ে। তো অসুবিধা নাই, হ্যাঁ ডেইলি লাইভ করুক, আমরা হ্যাঁ ডেইলি চেপা ধরবো, সমস্যা তো নাই। ওই এক ব্রাশ ফায়ার করছিলাম হলো সিরাজুম্মনের, হ্যাঁ ব্রাশ ফায়ার খাইয়া আলিফের মতো সোজা হয়ে মাঝে মধ্যে একটু চিপা চাপা দিয়ে লাইভ করে, পায়জামার ফিতা যদিও দেখা যায়। আচ্ছা, ডাইরেক্ট অপারেশন। এবং তার ব্যাপারে আমি গতকালকে আশরাফুল আমিনের একটা পোস্ট দেখেছি, তার ব্যাপারে যে কথাগুলো আসছে, এই অ্যালিগেশনগুলো যদি সত্য হয় তাহলে সিরামনির রেজে আমরা কি বাম্বু দিমু? যাই হোক, সিরামনির আপনারা আরেক এপিসোড করবো না পরে, আজকে শৈশবের দিকে থাকি। তো আলোচনার শেষের দিকে চলে আসছি। আজকের আলোচনাটা অনেকগুলো তথ্য সম্বলিত, যার কারণে একটু সময় নিচ্ছি। সময় নিলেও আপনারা অনেকগুলো তথ্য পাবেন, এতটুকু এনশিওর করতে পারি। অ্যাকচুয়ালি দেখেন, ডিটুকে অ্যাসোসিয়েটসটা অনেকটা কী হয়ে গেছে জানেন? ধরেন ওই
রফিকুল আমিন আর ইঞ্জিন শহীদ গঙের ওই অবৈধ সঙ্গমের ফলে এই ডিটুকে অ্যাসোসিয়েটস নামক একটা অবৈধ সন্তান পয়দা হয়েছে। মানে ডিটুকে অ্যাসোসিয়েটস হইতেছে বেসিক্যালি অনেকটা ওই অবৈধ সন্তানের মতো। ওই যে বউ রেখা বাইরে পরকিয়া টরকিয়া কইরা পয়দা হইলে পরে না পারে এটারে মেয়েরা ফেলাইতে, আবার না পারে স্বীকৃতি দিতে। তো রফিকুল আমিনের হয়েছে সেই দশা। এই ডিটুকে অ্যাসোসিয়েটস হয়েছে একটা অবৈধ একটা অর্গানাইজেশন। মানে এটা এখন না পারতেছে উনি স্বীকৃতি দিতে, না পারতেছে এটারে মেয়েরা ফেলতে। তো রফিকুল আমিনের এই অবৈধ সন্তানের দায় আমরা ৪৫ লক্ষ লোক কেন নেব? এটা ওনারা বুঝবে। মানে যারা যারা মজা মারছে তারা এটা বুঝবে। আমরা আমাদের বেসিক কোম্পানি যেটা ডেস্টিনি 2000 লিমিটেড, আমরা ওইটা নিয়ে থাকি। আর যে পরিমাণ শ্রম, সময়, মেধা, অর্থ গত 16 থেকে 20 সাল পর্যন্ত বা 19 সালের মাঝামাঝি বা 20 পর্যন্ত, তলবি সবার আগ পর্যন্ত আর কি, মানে বাটপারি তো তলবি সবার পরে আর করতে পারে নাই খুব বেশি। এই যে ডেস্টিনি বাদ দিয়ে ডিটুকে অ্যাসোসিয়েটসের পেছনে যে শ্রম, সময়, মেধা এবং অর্থ ব্যয় করা হয়েছে, সেই শ্রম, সময়, মেধা, অর্থের 10 ভাগের 1 ভাগ, এই সামান্য 1 ভাগও যদি ডেস্টিনি 2000 লিমিটেডের পিছনে ব্যয় করা হইতো, তাহলে এতদিনে ডেস্টিনি 2000 লিমিটেড চালু হয়ে যেত। আশরাফুল আমিন যে পোস্ট দিয়েছেন ওটাতে আপনারা দেখবেন যে 14 সালে যেই আমাদের লাইসেন্সের আবেদনের যেই আবেদনটা করা হয়েছিল সেটা শুনানি হয় না। তা আপনি আবেদনকারী, আপনি যদি শুনানির জন্য না আগান, শুনানি হবে? আপনি আবেদন করলেন, এখন আপনি যদি শুনানি না চান তাহলে শুনানি তো হবে না। শুনানি হয় নাই, মানে লাইসেন্স দিবে কি না দিবে সে শুনানি হয় নাই, উনি যেটা বললেন। তারপরে 16 সালে তলবি সভা করে বোর্ড গঠনের কথা বলা হয়েছিল ওই তৎকালীন যে অপারেশন ডাইরেক্টর, যে ডাইরেক্ট অপারেশন সিরামনির, সে নাকি এটা করে নাই। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে আরও অনেক খবর জানবো, যেহেতু আশরাফুল আমিন একটা দীর্ঘ সময় অনেকগুলো বিষয়ে খুব কাছ থেকে কাজ করেছেন বিধায় ওনার কাছে আরও অনেক তথ্য আছে। আর আমার কাছে আরও যেটা মনে হয়, যেহেতু উনি রফিকুল আমিনের ভাতিজা, এই কারণে অনেক কিছু হয়তো বা চাইলেও উনি মানে আত্মীয়তা বা রক্তের খাতিরে হয়তো বা বলেন না। যাই হোক, ধীরে ধীরে সবই প্রকাশিত হবে আমরা বিশ্বাস করি আর কি। তো যেই পরিমাণ, যেটা বলছিলাম, যেই পরিমাণ শ্রম, সময়, মেধা, অর্থ ডিটুকে অ্যাসোসিয়েটসের পিছনে খরচ করা হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ ডেস্টিনি 2000 লিমিটেডের পিছনে খরচ করলে এতদিনে ডেস্টিনি 2000 লিমিটেড চালু হয়ে যেত। কিন্তু সেটা হয় নাই, পরিকল্পিতভাবে হয় নাই। তো ডিটুকে অ্যাসোসিয়েটসের ডিলার C8738, সেই সাপ আপনারা বলতেছি, ডোরা 1413, আর ওই যে ডেলিভারি পয়েন্ট 580। তো একটা ডেলিভারি পয়েন্টের ঠিকানা দেবান্দর, তো গালি তো আরও দিতে পারি না, মুরব্বীরা তো নিষেধ করছে রাগারাগি করতে না, গালাগালি করতে না। তুই যে ডেলিভারি পয়েন্ট দেখাস তোর দালালগুলোর দিয়ে, যে গতকালকে কয়েকটা দালাল দেখলাম ফেসবুকে পোস্ট দিল, ডেলিভারি পয়েন্ট ডিটুকে অ্যাসোসিয়েটসের 580টা ডেলিভারি পয়েন্ট। এই বাটপার, 580টা ডেলিভারি পয়েন্ট, একটা ডেলিভারি পয়েন্টের ঠিকানা আমারে ক, আমি যাই প্রোডাক্ট কিনবো। তোদের কি প্রোডাক্ট আছে ক, আর 580টা ডেলিভারি পয়েন্টে কী কী প্রোডাক্ট পাওয়া যায় ঠিকানা দিয়ে আমি যাই কিনবো প্রোডাক্ট। বাটপারের একটা সীমা থাকা তো দরকার। টাউট, বাটপার, এদের আবার 580টা ডেলিভারি পয়েন্ট। হ্যাঁ, প্রতিষ্ঠানই নাই, অফিসই নাই। ডিটুকে অ্যাসোসিয়েটসের কোনো মানে ডিটুকে অ্যাসোসিয়েটসের অফিস এখন কই আছে? ইয়া নাই, ডোরা 1413, আবার ডেলিভারি পয়েন্ট আবার দেখায় 580। আরে বাপরে বাপ, মানে সে মহা এমডি হয়ে গেছে। হ্যাঁ, শহীদ মহা এমডি হয়ে গেছো না? যাই হোক, আলিস কেন্দ্রিক একটা আপডেট দিয়ে শেষ করব। আলিস সেন্টারে আমি যেটা দেখলাম, আমরা সর্বশেষ একটা আবেদন করেছিলাম মালিক পক্ষের কাছে, বিশেষ করে জনাব জাকির হোসেন কিসলু এবং জনাব আশরাফুল আমিন, এই দুইজন শীর্ষ কর্মকর্তার কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে আমাদের বিনিয়োগকারীদেরকে একটা স্পেস দিয়ে যদি বসার সুযোগ দেওয়া হয় সেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে। তো আমার ধারণা ওনারা হয়তো বা আমাদের আবেদন রেখেছেন, এবং আমি যতদূর জেনেছি যে আজকে থেকে আলিস সেন্টারে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু সিনিয়র পিএইচডি, সিনিয়র ডায়মন্ড ম্যানেজমেন্টের লোকজন কিন্তু থাকবেন, এবং প্রাতিষ্ঠানিক সার্ভিসের ক্ষেত্রে কাস্টমার রিলেটেড ইনফরমেশনগুলো ওনাদের সাথে দেখা করলে বা সাক্ষাৎ করলে পাওয়া যাবে। তো এটা কি রেগুলার হবে না আজকের জন্যই, এই ব্যাপারটা আমি অবশ্য ক্লিয়ার না, বাট আমি আশা করছি যে এটা রেগুলারই হবে।
এবং বেশি না, এভাবে যদি আপনারা আগামী 3টা মাস মানে ডন টু ডাস্ক অফিস করেন এবং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আগামী 3 মাস যদি অফিস করেন, ওই শহীদ গংমং এইসব গান্দামান্দা এগুলো সব মানে গর্তে হান দেবে, এগুলোর খুঁজেই পেবেন না। জাস্ট 3টা মাস যদি আপনারা ধারাবাহিকভাবে করেন, এটা করে দেখেন, জাস্ট 3টা মাস ধারাবাহিকভাবে যদি আলিস সেন্টারের কার্যক্রম এভাবে কন্টিনিউ রাখেন সকাল 10টা থেকে রাত 8টা ডন টু ডাস্ক অ্যাক্টিভিটিস, এবং পাশাপাশি যেই দালিলিক কার্যক্রম এবং ব্যবসায়িক কার্যক্রমের জন্য যা যা ভূমিকা ম্যানেজমেন্ট রাখছেন এগুলো যদি একত্রিতভাবে চলে, 3 মাস পরে দালাল গোষ্ঠীকে আপনারা খুঁজে পাবেন না। দেখবেন মেও করবো আপনাদের পায়ের তলে আইসা। তো যাই হোক, এই উদ্যোগটা নেওয়ার জন্য আলিস সেন্টারের কর্তৃপক্ষ, ডেস্টিনি ম্যানেজমেন্টের শীর্ষ কর্মকর্তা যারা আছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডেস্টিনির সিনিয়র পিএইচডি, ডায়মন্ড এক্সিকিউটিভ, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। এটা আমাদের কাস্টমার নেটওয়ার্কের জন্য অত্যন্ত ফ্রুটফুল হবে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার জন্য খুবই ইফেক্টিভ একটা ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সংগঠনগুলোর উদ্দেশ্যে বলবো যে সোশ্যাল মিডিয়া ফোরাম, ব্লু, গ্রিন, ডিডা, বিল ডেস্টিনি, সেঞ্চুরি প্লাস, গো ডায়মন্ড, যাই বলেন, সবাই মিলে এখন একসাথে সেন্ট্রাল কমান্ডিংয়ে আসেন। সেন্ট্রাল কমান্ডিং হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এই সেন্ট্রাল কমান্ডিংয়ের ভিতরে এসে আপনি আপনার নামে থাকেন, সমস্যা নাই, আপনি আপনার কামে থাকেন, সমস্যা নাই, যুগপতভাবে একত্রিত হয়ে একসাথে একটা লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে যার যার মতো ব্যানার নিয়ে থাকেন, সমস্যা নাই, কিন্তু একটা যুগপত ফরম্যাটে একত্রিত হয়ে লক্ষ্য একটাই, ব্যানার অনেক হোক, লক্ষ্য একটাই, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একসাথে কাজ করেন, নতুন বোর্ডকে সহযোগিতা করেন, এই পরামর্শ থাকবে আপনাদের প্রতি। আর বিনিয়োগকারীদের প্রতি পরামর্শ বলতে পারেন বা অনুরোধ যাই বলেন না কেন, যে আপনারা প্রোফাইল পিকচারটাকে গুরুত্ব দেন। যত বেশি পরিমাণ প্রোফাইল পিকচার চেঞ্জ হবে এই ডেস্টিনির লোগো দিয়ে, তত বেশি, আমরা যে একটা লোগো ব্যবহার করছি, তত বেশি সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হবে, এবং যত বেশি সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হবে তত বেশি আমাদের কার্যক্রমটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পাবে। আর আমাদের কার্যক্রম যত বেশি সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পাবে, ততই আমাদের সংকট দ্রুত দূরীভূত হবে। তো আজকের আলোচনা আপাতত এতটুকুই। সচেতন থাকেন, বিশেষ করে ওই যে দালাল ফালাল গোষ্ঠী যে লাফালাফি যেগুলো করতেছে, এগুলো মনিটরিংয়ে রাখেন এবং নিজের বিচার বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। সবার কথাই শোনেন, যেই কথাই বলে, আলিসের লোক বলেন, মাহতাবের লোক বলেন, শহীদ বলেন, অমুক বলেন, যেই কথাই বলুক, সবার কথা শুনবেন। শোনার পরে সবগুলো কথাকে এক জায়গায় রেখে নিজের বিচার দিয়ে বিশ্লেষণ করে যেটা সঠিক সেটা ফলো করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।